আপনারা যে বসছেন আমাদের নেতা ওইগুলো বিএনপির করা আপনার মনে হয় তথ্য ভুল আপনারা তো ভাই রাস্তায় মানে আইল্যান্ডের ভিতর ঘুমানোও ছিলেন, এরপর এই মিডিয়াতে বিএনপিও ছিল প্রচুর আপনারা তো পরিমাণে বলেন ছিল। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে কারোর সাথে কোনো চুক্তি করা, কোনো ধরনের অন্যায় অপকর্ম করা, এগুলোর সাথে কোনো ধরনের যোগাযোগ 54 বছরের বাংলাদেশের ইতিহাসে আমাদের নাই। বিএনপিকে যদি আপনি ব্যর্থ করতে চান, বিএনপিকে যদি কেউ ব্যর্থ করতে চান, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা মামলা বাংলাদেশে কোথাও জামাত ইসলামও করে না, এনসিপিও করে না। ছাত্র সংগঠনের রাজনীতি আপনি করছেন, বিএনপি নিয়েই আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। এই যে 14 মাসের রাজনীতি আপনি দেখলেন, একটা বৃহত্তর গণবিপ্লব আন্দোলন, এরপরে বিএনপির মতো রাজনৈতিক দল তারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শুরু থেকে মাঠে ছিল, এখন পর্যন্ত থাকার চেষ্টা করছে, কিন্তু এই বড় রাজনৈতিক দলের ক্ষেত্রেই কিন্তু অনেক অভিযোগ রয়েছে। আমি যদি এই 14 মাসের অভিযোগ আপনি যদি গণমাধ্যম ফলো করেন, তাহলেও যে জনগণের লাভ আছে এমন কোনো কর্মকাণ্ডে কি গত 14 মাসে আপনার দলের ভূমিকা কেমন সেটা একটু জানতে চাই। আবার জনগণের ক্ষতি হচ্ছে, জনগণের মনে এক ধরনের উষ্মা চলছে, যেমন আমি সরাসরি আপনাকে বলি, চাঁদাবাজির যে ঘটনাগুলো আছে এগুলোর যুক্তি খণ্ডনও কি আপনাদের দলের মধ্যে হয় কি না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্ত টেলিভিশনে যারা দেখছেন, সহ আলোচক যারা আছেন সবাইকে। দেখেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে, 5ই আগস্টের আগে বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো আকাঙ্ক্ষা নিয়ে, যেই বাংলাদেশের প্রত্যাশা করে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল, মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং যার ফলশ্রুতিতে আপনার 5ই আগস্ট দেশে হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আজকে পর্যন্ত, যখন আপনি আমাকে প্রশ্নটি করলেন, সেই পর্যন্ত বিএনপি বাংলাদেশের জন্য কি করেছে, যেহেতু সংবাদ মাধ্যমের আপনি কর্মী, আপনি কিন্তু আমার চেয়ে ভালো জানেন কি কি করেছে। কিন্তু আপনি প্রশ্ন করলেন কি চাঁদাবাজিটি নিয়ে। দেখেন, এই যে ইন্টেনশন, এই জায়গাতেই বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বারবার। আপনি একটা পরিবারের যদি 5জন 7জন সদস্য থাকে, সেইখানে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের কারণে আপনি কর্তা, সেটা বিচার করছে কিনা সেটা মূল প্রশ্ন। আপনি আমার পাশে ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি আছেন, ওনাদের দলে কি 100% মানুষই ভালো? কেউ ভুল করে না, কিন্তু সেটা বিচার করছে কিনা সেটা হলো প্রশ্ন। জাভেদ দাসিন ভাইদের দলে কি 100% মানুষ ভালো? অপরাধ চিহ্নিত হওয়ার পর বিচার করছে কিনা সেটা প্রশ্ন। আপনি এই যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, আফটার 5th আগস্ট আজকে পর্যন্ত একদম সর্বশেষ দেখলেন যে তিস্তা নিয়ে বিএনপি একটা প্রোগ্রাম করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ করে আপনার নিশ্চয়ই এই যে বাংলাদেশ নিয়ে বিএনপির চিন্তা, এরকমের সহস্র উদাহরণ আমি এখানে বসে বসে দিতে পারবো, আপনি সেই পরিমাণ সময় আমাকে দিতে পারবেন না। কিন্তু আপনি প্রশ্ন করেন কি চাঁদাবাজি নিয়ে। আমি জনগণের অসন্তোষের কথাটাই বলছি। জনগণের অসন্তোষ তো দখলদারিত্ব, চাঁদাবাজি, এই যে যারা নতুন বন্দোবস্তের কথা বলে এদেশে আসছেন, তাদের অসংখ্য নেতাকর্মীদের বিষয়ে এরকম প্রশ্ন রয়েছে। যারা ইসলামের কথা বলে, যারা নীতির কথা বলে, তাদের বিষয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আপনি স্পেসিফিকভাবে আমাকে প্রশ্নটা করলেন, এই যে বিএনপিকে যদি আপনি ব্যর্থ করতে চান, বিএনপিকে যদি কেউ ব্যর্থ করতে চান, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি অনেক বড় বড় আলাপ, এই যে ফ্যাসিস্টের দোসরা যখন রাস্তায় নামছে, মিছিল করতেছে, আপনি একটা সিঙ্গেল অন্য কোনো দল তো বিএনপি ছাড়া দেখাতে পারবে না যারা প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। প্রত্যেকটা ঘটনায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে ধরতেছে, তাদের বিরুদ্ধে লড়তেছে। আর অন্যরা পক্ষান্তরে মনে করেন যে ভোটের রাজনীতির কারণে মাঠে বলে এক কথা, সংস্কারের আলাপ, মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা মামলা বাংলাদেশে কোথাও জামাত ইসলামও করে না, এনসিপিও করে না। কিন্তু আপনি আছেন বিএনপি চাঁদাবাজি করতেছে, এর মানে এই না আমি বিএনপিকে চাঁদাবাজি করবে কেউ সেটা আমি বলতেছি সমর্থন করতেছি, সেটা করতেছি না। আপনার পরিবারের লোকই তো আছে 300, অপরাধ করছে কতজনে? এখানে লোকে আছে 2.5-3 কোটি, তারা যারা অপরাধ করছে প্রত্যেকে শাস্তির রাস্তায় আসছে। এবং বিএনপি একমাত্র দল যারা নিজের কর্মীর বিরুদ্ধে মামলা করে তারপরে অ্যারেস্ট করানোর ব্যবস্থা নিছে। এরকম অসংখ্য উদাহরণ আছে এদেশে। সুতরাং আপনি যদি বলতেন যে না বিএনপির মধ্যে দোষগুলি আছে আর অন্য সবাই মনে করেন অলিয়া উলিয়া, তাহলে আমি মেনে নিতাম ভাই, ঠিক আছে। যারা নতুন বন্দোবস্তের কথা বলে আসলো, তারা একদম ফুটপাত থেকে সংসদ পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে তাদের নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য, প্রেশার ক্রিয়েট করে। সর্বশেষ আপনি দেখলেন যে সার্জিসের একটা ঘটনা, যদি ওই কথা ছাত্র দলের কেউ বলতো যে বিদ্যুৎ সময় মতো না আসলে কলিজা ছিঁড়ে ফেলতো, বাইরে ভাই আপনাদের সারা দেশে মনে করেন যে এমন তুলকালাম ঘটনা ঘটতো এই মিডিয়ার মাধ্যমে, আমরা টিকতে পারতাম না। আমি সাম্প্রতিক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দায়িত্বে ছিলাম, সেখানে ভাইও গেছিল সাদ্দাম ভাই, যিনি জিএস হয়েছে, সালাউদ্দিন আম্মার, সে শিক্ষার্থীদের জন্য কাজ টাজ করে, শিক্ষার্থীদের সাথে থাকে, সেটা ঠিক আছে। কিন্তু সে একজন শিক্ষকের দাড়ি ধরে তাকে মারছে, সেটা যদি ছাত্র দলের কেউ হইতো এই মিডিয়া কি করতো তো আমরা জানি ভাই, ঠিক আছে।
ওই একই বিশ্ববিদ্যালয়ে যিনি এজিএস হয়েছেন সালমান সাব্বির ভাইদের প্যানেল থেকে, শিবিরের এজিএস প্রার্থী ছিল, সে পোষ্য কোটায় ভর্তি হয়েছে। পোষ্য কোটার যে মার্কটা, সেই মার্কসটা পর্যন্ত সে পায় নাই, তো সে 32 পয়েন্ট সামথিং পাইছে। এটা যদি ছাত্র দলের কেউ হইতো তাহলে মেধার কত আলাপ বাংলাদেশে চলে আসতো। আমরা 5ই আগস্টের পর থেকে এই যে পরিকল্পিত ক্যারেক্টার অ্যাসাসিনেট করা ছাত্র দলের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, সেটাও আমাদের মোকাবেলা করা লাগতেছে। ঠিক যেরকম আমরা বাংলাদেশকে নিয়ে ভাবতেছি, বাংলাদেশকে ধারণ করে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একমাত্র লড়ে যাওয়া দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আমি একমাত্র শব্দটা কেন বললাম? অন্যরা তো ভাই ভোটের রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় কম্প্রোমাইজ করতেছে। আপনি জামাতের অনেক নমিনির বক্তব্য পাবেন যে যারা বলতেছে ভাই আমরা আওয়ামী লীগকে কোনো ডিস্টার্ব করতেছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মামলা করতেছি না, রাতের বেলা যায় যে আপনারা আমাদের কাছে নিরাপদ ভোট দেন। এই রাজনীতি বিএনপি করে না। আমি যেটা মনে ধারণ করি প্রকাশ্যে সেটা বলি। সুতরাং আপনি ভাই সহযোগিতা করেন, আপনারা যারা আছেন মিডিয়ার, সহযোগিতা করেন যে বাংলাদেশে যে বিএনপি বাংলাদেশপন্থী দল, বাংলাদেশের শক্তি, একে যদি ব্যর্থ করতে যান তাহলে আপনারা সবাই ব্যর্থ হবেন। এ হলো বয়ান। আপনার বক্তব্য মনে হচ্ছে অনেক বৈরী পরিস্থিতিতে আপনারা রাজনীতি করছেন, Definitely. এবং দশক ধরেই করছেন। মিডিয়ার কাজ হচ্ছে যা আসলে ঘটে তাই প্রকাশ করা। আমার কাছে সাহায্য চেয়ে আসলে সেটা থেকে কতটা পরিত্রাণ পাবেন জনগণের কাছে চাইলে হয়তো ভালো হয়, আরও খণ্ডনের সুযোগ পাবো। আমি একটু আসতে চাই সাদ্দাম আপনার কাছে, নুরুল ইসলাম সাদ্দাম, আপনি যে দলের রাজনীতি করছেন সেই দলটি অনেক পুরনো এবং বাংলাদেশের মানুষের কাছে কিছু বিষয়ে অমীমাংসিতও রয়েছে, বা আপনারা মীমাংসাও করে দিয়েছেন। আমি একদমই স্বাধীনতার প্রশ্নে আসছি, সেগুলো একটু বলবেন। এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে তো আপনাদের ল্যান্ডস্লাইড দেখলাম সকল ছাত্র সংগঠনের যে নির্বাচনগুলো হলো তাতে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে যে অনুভূতি, চিরায়ত যে অনুভূতি গ্রাম বাংলার মানুষের কাছে, সেখানে আপনারা কতটা আঁচড় ফেলতে পেরেছেন সেটি বলবেন। আর একই সঙ্গে দুজন রয়েছেন, তাদের বক্তব্যে আমি দেখতে পাচ্ছি যে রাজনীতির মাঠে এখনও অনেক অনৈক্য, সেটিকেও একটু বিশ্লেষণ করবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে দীপ্ত টেলিভিশনের সকল দর্শককে সালাম জানাচ্ছি। আমি লাস্টের দিক থেকেই একটু বলতে চাই, রাজনীতির মাঠে অনৈক্যর বিষয়টা, আমি একটু অপটিমিস্টিক মানুষ, পেসিমিজম বা পেসিমিস্টিক চিন্তা থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করি। মানে আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগেও রাজনৈতিক সকল শক্তিগুলোর মধ্যে আসলে ঐক্য ছিল কিনা ওই অর্থে, একটা ইস্যুকে কেন্দ্র করে সর্বশেষ বিএনপির পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ন্যূনতম এক দফা দাবি, শেখ হাসিনার পতনের দাবিতে আমরা সকল রাজনৈতিক দল একসাথে আন্দোলন করব কিনা, এই ব্যাপারে তাদের প্রচেষ্টা তখন ছিল। তো শেখ হাসিনা চলে গিয়েছে, এখন প্রত্যেক দল নিজ নিজ জায়গা থেকে পলিটিক্স করবে, এটাই স্বাভাবিক। ডেমোক্রেটিক জায়গা থেকে যে যার কথাগুলো বলবে, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। তো বর্তমান সিচুয়েশনে খুব বেশি অনৈক্য, খুব বেশি ফাটল ধরেছে বাংলাদেশে, খুবই অরাজক পরিস্থিতি, এরকম আমার কাছে মনে হচ্ছে না। কারণ ঐক্যমত্য কমিশন যখন ডাকছে, একই টেবিলে সব রাজনৈতিক দল গিয়ে বসছে, তো এটা তো আশার সঞ্চার করছে। প্রধান উপদেষ্টা যখন ডাকছে, গতকাল বিএনপি গেল, আজকে এনসিপি এখন গিয়েছে, সম্ভবত জামাত যাবে এরপরে অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেও তারা যাবে। তারা আমি বাংলাদেশের ক্ষেত্রে ভালো কিছুই প্রত্যাশা করি। রাজনৈতিক দলগুলো মোটামুটি সংস্কারের ক্ষেত্রে একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট বিএনপি কিছু কিছু ক্ষেত্রে দিয়েছে, গণভোটের মাধ্যমে তার একটা সুরাহা হবে। এনসিপি কিছু সেখানে নেগেটিভ বিষয় দেখেছে, দ্রুত আইনগত একটা ভিত্তির বিষয়গুলো না দিলে তারা স্বাক্ষর করবে না। হ্যাঁ, তাদের স্ট্যান্ডে তারা ঠিক আছে। তো সব মিলে রাজনৈতিক এই জায়গা থেকে সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে যার পলিটিক্স করবে, মানুষের সামনে তাদের ইস্তেহার বলবে, কর্মকাণ্ডগুলো দেখাবে, মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে অথবা রিজেক্ট করবে, এটা ন্যাচারাল একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামের রাজনীতির ব্যাপারটা যেটা বললেন, আমি তো আসলে জামাতের পলিসি মেকিংয়ের কেউ না, বা আমাদের ছাত্র শিবিরের কাউকে আসলে জামাতের পলিসি মেকিংয়ে কখনো ডাকাও হয় না। আমরা হচ্ছে সেপারেটলি নিজেদের কর্মসূচিগুলো করি, কিন্তু আইডিওলজিক্যাল দিক থেকে মিল আছে, এটা বলতে পারেন। তো জামাত তার মুক্তিযুদ্ধের অবস্থানগুলো বারংবার তাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছে। আমরা মনে করি আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে অনেকেই এখনো বলে রাজাকার, আলবদর, আশামস, কিন্তু যারা বলে তাদের এজ ফ্যাক্টরগুলো আমি একটু চেক করে দেখলাম, তারা আসলে পাকিস্তানেই জন্মগ্রহণ করেছিল যখন পাকিস্তান ছিল। আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাকে বলে রাজাকার, আলবদর। তো এই যে ট্যাগিং দিল তারা, আবার সর্বশেষ গুপ্ত বললো, তারা মনে করছে রাজনীতি খুব বেশি ফায়দা তারা নিতে পারছে। না,
এগুলো খুব বেশি প্রমাণও তো দিয়েছে। খুব বেশি ফায়দা তারা নিতে পারে নাই এবং ছাত্ররা এগুলোতে অ্যাকসেপ্ট করছে না খুব বেশি। দ্বিতীয়ত হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের প্রজন্ম মুক্তিযুদ্ধকে ওন করি, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে কারোর সাথে কোনো চুক্তি করা, কোনো ধরনের অন্যায় অপকর্ম করা, এগুলোর সাথে কোনো ধরনের যোগাযোগ 54 বছরের বাংলাদেশের ইতিহাসে আমাদের নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশকে ওন করি, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মতভেদ এগুলোর বাইরে গিয়ে সুন্দর একটা মেরুকরণ যদি আমরা করতে না পারি এবং রাজনৈতিক দলগুলোর মানসিকতা বা মনস্পটে যদি এইটাই থাকে যে ডিভাইড এই ডিভাইডেশনগুলো আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে, যেটা 54 বছরে অনেক এগিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে বড় পরিসরে আমাদের দেখানোর মানসিকতাগুলো রয়েছে, এই বিষয়গুলো পরিহার করা উচিত। ইউনিভার্সিটির ক্ষেত্রে যে 4টা ইউনিভার্সিটিতে মোটামুটি ইলেকশন হয়ে গেল, আমার মনে হয় সামনে আর যে কয়টা ইলেকশন হবে, আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বারংবার বলেছি বিজয় অর্জন কে করবে কি করবে না ইটস নট ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্টদের অধিকার আদায়ের জন্য নির্বাচনগুলো হতে হবে, তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্টরা কিন্তু নেগেটিভ হয়েছে ছাত্র দলের ব্যাপারে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 বার ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানো হয়েছে, এটা হচ্ছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে। বিভিন্ন ইউনিভার্সিটিতে তফসিল ঘোষণা করা পরে নির্ধারিত তারিখে তারা ফর্ম উঠাতে পারে নাই, তাদের মব ক্রিয়েট বা দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারিখও পিছিয়েছে। এগুলোতে আমরা খুব বেশি নেগেটিভ কিছু দেখি নাই যে তাদের প্রিপারেশন নাই, তারা এটা করতেই পারে। অবশেষে ইলেকশন হয়েছে, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে মানে নেগেটিভ প্রোপাগান্ডা এবং সেখানে অনেকের জন্য মানে এমন, আমান ভাই এখানে আসছেন রাজশাহীতে, আমি তখন অবস্থান করছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের অপোজিটে, সেখানে একটা খাবার বিতরণ করা হচ্ছে কিছু লোকের একসাথে, তিনি পোস্ট দিয়ে দিলেন যে ওইখান থেকে অস্ত্র বিতরণ করা হচ্ছে। অথচ রাজশাহী কমিশনার, পুলিশ কমিশনার সেখানে ভিজিটে গিয়ে তাদের স্টেটমেন্ট দিয়েছে যে না, এটা অসত্য কথা, এই ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে, এই ব্যাপারে তারা স্টেটমেন্ট দিয়েছে। এরকম প্রোপাগান্ডার বিষয়গুলো এটা আবার তাদের ভেরিফাইড পেজ থেকেও কিন্তু শেয়ার করা হয়েছে। মানে এই পর্যায়ের একজন নেতা যদি না জেনে এমন একটা বিষয় বলে যেগুলো বলতে পারবেন, একটু যোগ করুন। বিশ্ববিদ্যালয়ের যে আপনাদের যে তাঁবুগুলো ছিল, কোথায় তাঁবু? মানে আপনারা যে বসছেন আমাদের নেতা, ওইগুলো বিএমপির করা, আপনার মনে হয় তথ্য ভুল আছে। আপনারা তো ভাই রাস্তায় মানে আইল্যান্ডের ভিতর ঘুমানোও ছিলেন, এরপর এই মিডিয়াতে বিএমপিও ছিল প্রচুর পরিমাণে। বলেন, শুনেন, আপনারা তো বলেন যে আপনারা এই যে কি বলে এটারে লেজুর ভিত্তিক রাজনীতি করেন না। আপনার ডাকসু যাই হইলো, আপনাদের যে জামাতের সারা দেশের নেতা কর্মীরা এই যে শাহবাগ থেকে নীলক্ষেতে সব জায়গায় এটা বিএমপির কয়জন ছিল? আপনি কয়জন ছিল? আমি ওই যে দায় চাপানোর রাজনীতির জায়গা থেকে সে কথা বলছে। আমি একটা আপনি আমার স্লটে কথা বলছেন তো না, প্রশ্ন করছি, আমি আমার স্লটে কথা বলতেছি যে সে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে, সে নিয়ে গেছে কিন্তু অন্য আলোচনা। আমি কথা শেষ করতে দিই। ঠিক আছে, আমি যোগ করতে আপনি বলেন, কথা শেষ করে দেন। বুঝছি তো ভাই আপনাদের একটা টান আছে, সমস্যা নেই। বিষয় হচ্ছে যে আপনি যেখানে মানে হলরুমে বসতে পারতেছেন, মানে কিছু হলে এরকম ট্যাগিং দেখবেন আর কি। হলরুমে যেখানে বসতে পারতেছেন, ওনার প্রশ্নটা নিব, যেখানে হলরুমে বসতে পারতেছেন, সে আপনি কি হলরুমের পিছনে যে খাবার বিতরণ করবেন? আপনি এখানে তাঁবু ঘেরে সবাই বসছেন, আপনি খাবার দিচ্ছেন জঙ্গলে, এটা কোন ধরনের কথা ভাই? আপনি কেন জঙ্গলে যেয়ে খাবার দিবেন? এজন্য মিথ্যা বলতে হবে যে অস্ত্র দিচ্ছে। জঙ্গলে খাবার দিলেন কারণে ব্যাখ্যাটা দেন। আপনার জঙ্গলে কেন খাবার দিলেন? ব্যাখ্যাটা নিয়ে এই ব্যাখ্যাটা দিবেন। আচ্ছা, জঙ্গলে খাবার দিক আর হচ্ছে বনে বাজারে খাবার দিক, এটা কি নিষেধ? বাংলাদেশে নিষেধ আছে? আপনি সেজন্য বলবেন যে অস্ত্র বিতরণ করছেন? অবশ্যই অস্ত্র বিতরণ করছেন। এটা তো বড় ধরনের অ্যালিগেশন করছেন। আধা ঘন্টা পরে তারা আবার ওখানে খাবার আবার সেই মিথ্যা খাবার পাঠায়, তারপরে না